1971 সাল আমেরিকার হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রাগে ফুঁসছেন। আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে রওনা দিয়েছে ভারতকে হুমকি দিতে। নিক্সন প্রশাসন পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছে, ভারত যদি এখনই যুদ্ধ না থামায় তবে তাদের আমেরিকার মুখোমুখি হতে হবে। দিল্লির সাউথ ব্লকের একটি বদ্ধ ঘরে বসে আছেন এক মহিলা। চারিদিকে চরম উত্তেজনা, সেনাপ্রধানরা চিন্তিত। কিন্তু সেই সময় মহিলার চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই নেই। তিনি আমেরিকার মতো পরাশক্তিকে সরাসরি উপেক্ষা করে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিলেন, এগিয়ে যাও, ঢাকাকে মুক্ত করো। হ্যাঁ, তিনি ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী, আমেরিকার হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যিনি পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলেন। আর জন্ম হয়েছিল একটি নতুন রাষ্ট্রের, বাংলাদেশ। আমেরিকার কূটনীতিকরা তাকে বলেছিলেন ডাইনি। নিজের দেশের বিরোধীরা ঠাট্টা করে বলতো বোবা পুতুল। কিন্তু কিভাবে এই বোবা পুতুল হয়ে উঠলেন এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক রাষ্ট্রনায়ক? কেন তার নিজের সিকিউরিটি গার্ডরাই তাকে 31টি গুলি করেছিল? আজ আমরা ভারতের ইতিহাসের সবচেয়ে সাহসী, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের সেই অধ্যায় উন্মোচন করব যা আপনার গায়ের লোম শিউরে দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পটা শুরু করা যাক 1947 সালের পর থেকে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা হওয়ার কারণে রাজনীতি ইন্দিরার রক্তেই ছিল। কিন্তু 1964 সালে নেহরুর মৃত্যুর পর যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন এবং তার কিছুদিন পর 1966 সালে শাস্ত্রীর আকস্মিক মৃত্যু হয়, তখন দিল্লির ক্ষমতার আলিন্দে এক বিশাল শূন্যতা তৈরি হয়। কংগ্রেসের ভেতর তখন রাজত্ব করছিল সিন্ডিকেট নামে একদল প্রবীণ ও ঝানু রাজনীতিক। তারা এমন একজনকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলেন যাকে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারবেন। তাদের নজর তখন পড়ল ইন্দিরার ওপর। সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়া তখন ইন্দিরাকে সংসদে চুপচাপ থাকার কারণে ঠাট্টা করে নাম দিয়েছিলেন গুঙ্গি গুডিয়া বা বোবা পুতুল। সিন্ডিকেট ভেবেছিল এই বোবা পুতুলকে চেয়ারে বসিয়ে ব্যাক স্টেজ থেকে তারা দেশকে শাসন করবে। 1966 সালে 24 জানুয়ারি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু সিন্ডিকেটরা জানত না তারা আসলে একটি ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই ইন্দিরা বুঝতে পারলেন তাকে চারপাশ থেকে চেপে ধরা হয়েছে। 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সিন্ডিকেটের সাথে তার সরাসরি যুদ্ধ শুরু হয়। সিন্ডিকেটের নেতারা নিজেদের প্রার্থী ঘোষণা করলেন আর ইন্দিরা কংগ্রেসের প্রধান হয়েও ব্যাক করলেন একজন নির্দলীয় প্রার্থী ভিবি গিরিকে। এটা ছিল এক চরম জুয়া। যদি ইন্দিরার প্রার্থী হেরে যেতেন তবে তার রাজনৈতিক কেরিয়ার সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু ফলাফল কি হলো? ভিবি জিতে গেলেন। রেগে গিয়ে সিন্ডিকেট নেতারা ইন্দিরাকে খোদ কংগ্রেস দল থেকেই বহিষ্কার করলেন। ভাবুন একবার, দেশের প্রধানমন্ত্রীকেই দল থেকে বের করে দেওয়া হলো। সাধারণ কোনো নেতা হলে হয়তো পদত্যাগ করতেন, কিন্তু ইন্দিরা ছিলেন অনন্য ধাতুতে গড়া। তিনি উল্টো নিজের অনুগামীদের নিয়ে নতুন এক কংগ্রেস গঠন করলেন এবং দেশের গরিব মানুষের মন জয় করতে একের পর এক মাস্টার স্ট্রোক দিতে শুরু করেন। ইন্দিরা জানতেন প্রবীণ নেতাদের হারাতে হলে তাকে জনগণের সরাসরি সমর্থন পেতে হবে। তিনি এক ধাক্কায় দেশের 14টি বড় বড় বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করলেন। সাধারণ মানুষের জন্য ব্যাংকের দরজা খুলে গেল। এরপর তিনি রাজন্য ভাতা প্রিভি পাস বিলুপ্ত করলেন, যা ছিল ভারতের পুরনো জমিদারদের দেয়া সরকারি বিশেষ সুবিধা। 1971 সালের সাধারণ নির্বাচন বিরোধীদের জোটের একমাত্র স্লোগান ছিল ইন্দিরা হটাও। আর ইন্দিরা দেশের কোনায় কোনায় গিয়ে মাত্র 2টি শব্দ বললেন, গরিবি হটাও। এই একটি স্লোগানই পুরো দেশের মানুষের আবেগকে নাড়িয়ে দিল। নির্বাচনে ইন্দিরা গান্ধী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন। বোবা পুতুল এবার ভারতীয় রাজনীতির একক ছত্র সম্রাজ্ঞী। কিন্তু আসল পরীক্ষা তো এখনো বাকি ছিল। পূর্ব সীমান্তে তখন যুদ্ধের দামামা বাজছে। 1971 সালের মার্চ মাস পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী শুরু করলো ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা, অপারেশন সার্চলাইট। লক্ষ লক্ষ বাঙালি শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে শুরু করলো।
ভারতের অর্থনীতি তখন ভেঙে পড়ার উপক্রম, আন্তর্জাতিক মহল পুরো চুপচাপ। ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে সাহায্য চাইলেন, কিন্তু সবাই কান বন্ধ করে রেখেছিল। বিশেষ করে আমেরিকা সরাসরি পাকিস্তানের পক্ষ নিল। এরপর 1931 সালের এপ্রিল মাস ইন্দিরা গান্ধী সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশেককে ডেকে বললেন, আমি চাই ভারতের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে প্রবেশ করুক। মানেকশেক ছিলেন স্পষ্টবাদী। তিনি সরাসরি বললেন, এখন বর্ষাকাল, এই সময় যুদ্ধ করলে আমাদের হার নিশ্চিত। আমাকে সময় দিন, আমি শীতকালে আক্রমণ করব। অন্য কোনো প্রধানমন্ত্রী হলে হয়তো রেগে যেতেন, কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন একজন বাস্তববাদী দূরদর্শী নেতা। তিনি মানেকশেককে পূর্ণ স্বাধীনতা দিলেন এবং নিজে শুরু করলেন এক আন্তর্জাতিক ভূরাজনৈতিক খেলা। আমেরিকা ও চীনের জোটকে রুখে দিতে ইন্দিরা গান্ধী রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে 20 বছরের এক ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষর করলেন। এর অর্থ ছিল পরিষ্কার, ভারতকে কেউ আক্রমণ করলে রাশিয়া সরাসরি যুদ্ধে নামবে। 3 ডিসেম্বর 1971 পাকিস্তানের বিমান বাহিনী ভারতের একাধিক বিমান ঘাঁটিতে বোমা বর্ষণ করে। ইন্দিরা গান্ধী তখন কলকাতার একটি জনসভায় ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি দিল্লিতে ফিরে এলেন। মাঝরাতে অল ইন্ডিয়া রেডিওতে তার কণ্ঠ ভেসে এলো, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর ভারত এর যোগ্য জবাব দেবে। ভারত এই যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং আমরা শেষ পর্যন্ত লড়ব। ইন্দিরা গান্ধী। মাত্র 13 দিনের যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ আক্রমণের সামনে পাকিস্তানি বাহিনী মুখ থুবড়ে পড়ল। আমেরিকা যখন তাদের 7ম নৌবহর পাঠালো, তখন সোভিয়েত ইউনিয়ন তাদের পরমাণু সাবমেরিন পাঠিয়ে আমেরিকার পথ আটকে দিল। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেডস্কোর্স ময়দানে 93,000 পাকিস্তানি সেনা ভারতের সামনে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। ভারতের সংসদে তখন ইন্দিরা গান্ধী এই বিজয়ের ঘোষণা দিলেন। তখন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী স্বয়ং দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে অভিনব দুর্গা বলে সম্বোধন করেছিলেন। এই একটা বিজয়ী ইন্দিরা গান্ধীকে ভারতের ইতিহাসে অমর করে দিল। কিন্তু ক্ষমতার শীর্ষ বিন্দুতে পৌঁছানোর পরই শুরু হয় পতন পর্বের সূচনা। 1971 সালের বিজয়ের পর ইন্দিরা গান্ধী নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেছিলেন, কিন্তু এদিকে দেশের ভেতরের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এর মধ্যেই এলো 1975 সালের 12 জুন এলাহাবাদ হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে ইন্দিরা গান্ধীর 1971 সালের নির্বাচনী বিজয়কে অবৈধ ঘোষণা করা হলো। আদালতের নির্দেশ ছিল ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে এবং তিনি আগামী 6 বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না। বিরোধী নেতা জয়প্রকাশ নারায়ণ দেশের সেনাবাহিনী এবং পুলিশকে আহ্বান জানালেন সরকারের বেআইনি আদেশ না মানার জন্য। চারিদিকে বিশৃঙ্খলা। ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন ক্ষমতা তার হাত থেকে ফসকে যাচ্ছে, আর তখনই তিনি নিলেন জীবনের সবচেয়ে বিতর্কিত এবং অন্ধকার সিদ্ধান্ত। 25 জুন 1975 সালের মাঝরাত। পুরো দেশ তখন ঘুমাচ্ছে। ইন্দিরা গান্ধীর নির্দেশে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ দেশে জরুরি অবস্থা বা এমার্জেন্সি র ফাইল সই করলেন। 26 জুন সকালে অল ইন্ডিয়া রেডিওতে ইন্দিরা গান্ধীর কণ্ঠ ভেসে এলো, ভাইও और बहनों, राष्ट्रपति जी ने आपातकालीन की घोषणा किया है, ये डरने की कोई बात नहीं है। ভাই ও বোনেরা, রাষ্ট্রপতি জরুরি অবস্থান ঘোষণা করেছেন, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু ভয় পাওয়ার মতোই বিষয়টি ছিল। এক রাতের মধ্যে ভারতের গণতন্ত্রকে খাঁচায় বন্দী করা হলো। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি সহ হাজার হাজার বিরোধী দলীয় নেতাকে জেলে পুরে দেওয়া হলো। খবরের কাগজের ওপর বসানো হলো সেন্সরশিপ। সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ ছাপানো বারণ। সুপ্রিম কোর্টের ক্ষমতা কেড়ে নেওয়া হলো। ইন্দিরার ছোট ছেলে সঞ্জয় গান্ধী দেশ জুড়ে একনায়কতন্ত্র চালাতে শুরু করলেন, যার মধ্যে জোরপূর্বক বাধ্যকরণ বা ফোর্স স্টিলাইজেশন ছিল অন্যতম। ভারতের ইতিহাসে এই 21 মাসের গণতন্ত্রকে কালো অধ্যায় বলা হয়। 1977 সালের জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধী আচমকাই জরুরি অবস্থান তুলে নেয়ার এবং দেশের নির্বাচন করানোর সিদ্ধান্ত নেন। তিনি হয়তো ভেবেছিলেন তিনি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জিতে যাবেন, কিন্তু ভারতের মানুষ স্বৈরাচার পছন্দ করতেন না। ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধী দুজনেই নিজেদের আসন থেকে হেরে গেলেন। কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেল। কেন্দ্র ক্ষমতায় এলো জনতা পার্টির জোট সরকার। সবাই ভেবেছিল ইন্দিরা গান্ধীর কেরিয়ার শেষ। নতুন সরকার তাকে হেনস্থা করতে জেলে পাঠালো।
কিন্তু এটা ছিল জনতা সরকারের সবচেয়ে বড় ভুল। ইন্দিরা জেলের ভেতর থেকেই নিজেকে একজন ভিকটিম বা শিকার হিসেবে জনগণের সামনে তুলে ধরলেন। এদিকে জনতা সরকারের ভেতরের নেতারা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত হয়ে পড়লেন, দেশ চালাতে ব্যর্থ হলেন। বিহারে বেলসি গ্রামে যখন দলীয়দের ওপর অত্যাচার হলো তখন কোনো নেতা সেখানে পৌঁছাতে পারেননি, কিন্তু ইন্দিরা গান্ধী বন্যার কাদা মারিয়ে হাতির পিঠের ওপর চেপে সেই প্রত্যন গ্রামে পৌঁছে গেলেন। দেশের মানুষ আবারও বলতে শুরু করলো, ভাঙা চালের ভাত আর ইন্দিরার হাত, এটাই আমাদের ভরসা। ফলাফল মাত্র ৩ বছরের মাথায় ১৯৮০ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠলেন এবং বিপুল ভোটে আবারও ভারতের প্রধানমন্ত্রী হলেন। ১৯৮০-এর দশকে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ফিরলেন তখন পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গেছে। জারনাইল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে দল সশস্ত্র উগ্রপন্থী শিখদের জন্য আলাদা রাষ্ট্র খালি স্থানের দাবিতে আন্দোলন শুরু করে। ভিন্দ্রানওয়ালে এবং সশস্ত্র অনুগামীরা শিখদের সবচেয়ে পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির বা গোল্ড টেম্পল দখল করে সেখানে নিজেদের দুর্গা বানিয়ে ফেলে। স্বর্ণ মন্দিরের পবিত্রতা রক্ষা এবং দেশের অখণ্ডতা বাঁচানো, এই দুটোর মধ্যে ইন্দিরাকে একটি বেছে নিতে হতো। ১৯৪৮ সালের জুন মাস ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিলেন স্বর্ণ মন্দিরকে উগ্রবাদীদের হাত থেকে মুক্ত করার। শুরু হলো অপারেশন ব্লু স্টার। সেনাবাহিনী ট্যাঙ্ক ও ভারী গোলাবারুদের আঘাতে ভিন্দ্রানওয়ালে নিহত হন এবং মন্দির চত্বর মুক্ত করা হয়। কিন্তু এই অপারেশনে স্বর্ণ মন্দিরের ব্যাপক ক্ষতি হয়, যা সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে এক গভীর আঘাত হানে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো ইন্দিরা গান্ধীকে সতর্ক করে দিলেন যে তার জীবন চরম বিপদে। তারা পরামর্শ দিলেন ইন্দিরাকে পার্সোনাল সিকিউরিটি থেকে যেন শিখ বডিগার্ডদের সরিয়ে দেয়া হয়, কিন্তু ইন্দিরা গান্ধী সরাসরি এই প্রস্তাবকে নাকচ করে দেন। তিনি বলেছিলেন, আমি যদি এটা করি তবে দেশের ধর্ম নিরপেক্ষতার ভাবমূর্তি নষ্ট হবে। আমি আমার দেশের মানুষকে অবিশ্বাস করতে পারবো না। মৃত্যুর ঠিক 2 দিন আগে ১৯৪৮ সালে ২৯ অক্টোবর ভুবনেশ্বরে এক জনসভায় ইন্দিরা গান্ধী এমন কিছু কথা বলেছিলেন যা শুনে আজও মানুষের গা শিউরে ওঠে। তিনি বলেছিলেন, আমি আজ এখানে আছি, কাল নাও থাকতে পারি। আমি পরোয়া করি না আমার জীবন থাকলো কি গেল। আমি দেশের সেবা করছি, আর যখন আমি মরব আমার রক্তের প্রতিটি ফোঁটা ভারতকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। ইন্দিরা গান্ধী। ৩১ অক্টোবর ১৯৮৪ সকাল ৯:০৫ ইন্দিরা গান্ধী তার ঘর থেকে বের হয়ে পাশের আকবর রোডের অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন। রোদ ঝলমলে সকাল। ড্রেস কোড ছিল একটি জাফরান রঙের শাড়ি। তিনি যখন 2টি ভবনের সংযোগকারী গেটের কাছে পৌঁছালেন সেখানে ডিউটিতে দাঁড়িয়ে ছিলেন তার বিশ্বস্ত 2টি শিখ বডিগার্ড, বেয়ন্ত সিং এবং শতবন্ত সিং। ইন্দিরা গান্ধী হাত জোর করে বললেন, নমস্তে। আর ঠিক সেই মুহূর্তে বেয়ন্ত সিং তার রিভলভার বের করে ইন্দিরার বুকে 3টি গুলি চালিয়ে দিলেন। ইন্দিরা মাটিতে পড়ে গেলেন। এরপর বেয়ন্ত চিৎকার করে শতবন্তকে বলল, দেখছিস কি, গুলি চালা। শতবন্ত সিং তার স্টান গান দিয়ে ইন্দিরার ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরে আরও 28টি বুলেট ফুটিয়ে দিলেন। মোট 31টি বুলেট। ভারতের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীর শরীর রক্তে ভেসে গেল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স AIIMS এ নিয়ে যাওয়া হলেও ডাক্তারদের আর কিছুই করার ছিল না। দুপুর 2টোয় ঘোষণা করা হলো ইন্দিরা গান্ধী আর নেই। ইন্দিরা গান্ধীর মৃত্যুর সাথে সাথে ভারতের ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান ঘটে। তিনি ভালো ছিলেন নাকি খারাপ, এ বিতর্ক হয়তো চিরকাল থাকবে। তার নেয়া জরুরি অবস্থান যেমন ভারতীয় গণতন্ত্রের পিঠে এক বড় দাগ। সমস্ত বিতর্ক পেরিয়ে একটা কথা স্বীকার করতেই হবে, তিনি সত্যিই ছিলেন ভারতের একমাত্র আয়রন লেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।